কলকাতার যে খবরে নজর রাখবো, আজকে সকাল থেকে নজর রেখেছি আমরা ইডির তৎপরতা, সকাল থেকে আমরা নজরে পড়েছে শহরে। ফের কলকাতায় ইডি তল্লাশি, রেশন দুর্নীতির তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান চলছে বিভিন্ন জায়গায়। কলকাতায় ইতিমধ্যেই 7 জায়গায় তল্লাশি অভিযান চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। বাগুইয়াটিতে বাকিপুর ঘনিষ্ঠের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপের থেকে জানতে চাইবো, অনুপ, যার বাড়িতে গিয়েছেন তার পরিচয় কি এবং কেন ইডি আধিকারিকরা সেখানে গিয়েছেন? তো সকাল থেকে কিন্তু ইডির পক্ষ থেকে টানা 7 জায়গায় তল্লাশি অভিযান চলছে মূলত রেশন বন্টন দুর্নীতি মামলা। এবং বাগুইয়াটি কৈখালী এলাকা মূলত একটি অভিজাত আবাসন, যেখানে বাকিবুর রহমানের ফ্ল্যাট ছিল, তারই ঠিক পাশে বাকিবুর রহমান ঘনিষ্ঠ একজন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায়ী, তার বাড়িতেই কিন্তু এই তল্লাশি অভিযান চলছে। ইডির পক্ষ থেকে যখন তল্লাশি করেছে বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়, তখনই কিন্তু ইম্পোর্ট এক্সপোর্টের যে ব্যবসায়ী, তার নাম কিন্তু হানিস তাসিবল, তার নাম উঠে আসে। এরই পরবর্তী ক্ষেত্রে ইডির পক্ষ থেকে তার বাড়িতে আজকে ইডি আধিকারিক যায়। এই মুহূর্তে কয়েক ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধারের জন্যই গিয়েছে, পাশাপাশি বেশ কিছু ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার মাধ্যমে কিন্তু একেবারে যে রেশন বন্টন দুর্নীতি মামলার টাকার লেনদেন হয়েছিল, এই সমস্ত বিষয়ে একেবারে তদন্ত করার জন্য ইডির পক্ষ থেকে যায়। এবং সেই ব্যবসায়ী, তাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার ফোনও খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে বলা যায় ইডির পক্ষ থেকে কিন্তু বাকিবুর রহমানকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, সেই জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু ইডির পক্ষ থেকে তার বাড়িতে আজকে হানা দেয়। ইতিমধ্যে ইডির পক্ষ থেকে দীর্ঘ তল্লাশি হচ্ছে, পরিবারের সদস্যদের প্রত্যেকটি ঘরে যেমন তল্লাশি করা হচ্ছে, পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদ করছে ব্যবসায়ীকে, এবং তার মোবাইল ফোন থেকে শুরু করে লেনদেন সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে জানতে চাইছে। এবং ক্ষেত্রে একটা বিষয় যে তার বাড়ি থেকে যে যে জিনিসগুলোর ওপর নজর রাখা হচ্ছে বলে তুমি বললে, তার মধ্যে আমরা যেটা শুনছিলাম, তারা ডিজিটাল এভিডেন্স নষ্ট করার একটা চেষ্টা করেছিলেন, যেখানে যখন ইডি আধিকারিকরা সেখানে পৌঁছন। কি ঘটনা ঘটেছিল তোমার থেকে জানতে চাইবো। তো ইডি অফিসাররা যখন হানিস তাসিবলের বাড়িতে গিয়ে পৌঁছয়, সে সময় কিন্তু যখন খবর পেয়ে যান ইডি আধিকারিক তার বাড়িতে তল্লাশি করতে আসছে, তার বাড়ির ফ্ল্যাটের খোঁজ করছে, এবং সেই সময় কিন্তু এভিডেন্স নষ্ট করার চেষ্টা করে। এবং সেই সময় তার বাড়ির উপর থেকে মোবাইল ফোন কিন্তু একেবারে 2টি মোবাইল ফোন নিচে ফেলে দেয়, এবং 500 টাকা সহ মোবাইল ফোন যখন ফেলে দেওয়া হয়, পরবর্তী ক্ষেত্রে ইডির পক্ষ থেকে এবং সিআরপিএফ জওয়ান তারা কিন্তু সেই মোবাইল ফোন উদ্ধার করেছে। যদিও একটি মোবাইল ফোন নষ্ট হলেও কিন্তু আরও একটি মোবাইল ফোন সেটা অক্ষত অবস্থায় আছে। এবং ইডি আধিকারিক মনে করছে এই 2টি মোবাইল থেকে বেশ কিছু তথ্য উদ্ধার করবে, বেশ কিছু কথোপকথন প্রভাবশালী যোগ থাকতে পারে, এমনটাও মনে করছে। ইডির পক্ষ থেকে ইতিমধ্যেই কেন তিনি মোবাইল ফোন ফেলে দিলেন, এই সমস্ত বিষয় যেমন খতিয়ে দেখা হচ্ছে, এবং সেই 2টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মোবাইল ফোন আচমকা যখন সেই রকম, অর্থাৎ সেই জীবন কৃষ্ণ সাহার বেলা যেরকম দেখেছিলাম আমরা পুকুরে ফেলে দেওয়া হয়েছিল মোবাইল, সেই রকম ঘটনাই কিন্তু এক্ষেত্রেও বলা ভালো যে পুনরাবৃত্তি ঘটলো। 14ই এপ্রিল গত বছর আমাদের মনে আছে, মুর্শিদাবাদের বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে যখন তল্লাশিতে গিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি, সেই সময় এই ছবিটাই আমরা চোখে পড়েছিল যে বিধায়ক তার মোবাইল পাশের একটি পুকুরে ফেলে দিয়েছিলেন। সেই রকম ঘটনা আরও একবার, বলা ভালো যে আরও একবার তার পুনরাবৃত্তি ঘটলো। একজন ব্যবসায়ী তার প্রমাণ লোপাট করতে বাড়ি থেকে তার মোবাইল একেবারে ওপর থেকে ব্যালকনি থেকে ছুঁড়ে ফেললেন বাড়ির নিচে। যদিও এক্ষেত্রে ইডি আধিকারিকরা প্রস্তুত ছিলেন বলে সেই মোবাইলগুলোকে তারা উদ্ধার করতে পেরেছেন। আরো একবার অনুপের কাছে যাব। অনুপ, যে ছবি আমরা দেখেছিলাম মুর্শিদাবাদের বেলা, যে ছবি আমাদের সামনে এসেছিল, সেই একই রকম ছবি আরো একবার আমরা দেখলাম বাগুইয়াটিতে ঘটলো। যারা কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাদের তৎপরতায় কি আজকে কোনোভাবেই প্রমাণটাকে বাঁচিয়ে দিল? একেবারে এর আগে কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে যখন একেবারে জীবন কৃষ্ণ বাড়ি বড় বিধায়ক তার যখন বাড়িতে তল্লাশি করা হচ্ছিল, সেই সময় মোবাইল ফোন একেবারে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল, এবং সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা তৎপর ছিল ইডির পক্ষ থেকে আজকে। এবং সেই মোবাইল ফোন যখন ওপর থেকে ফেলে দেওয়া হয়, সেই মোবাইল ফোন কিন্তু সঙ্গে সঙ্গে তারা উদ্ধার করে, এবং মোবাইল ফোন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে এমনটা খবর, বেশ কিছু কথোপকথন মিলেছে। ইতিমধ্যেই সেই যে পুরনো ঘটনা, অর্থাৎ 14ই এপ্রিল গত বছর যে ঘটনা ঘটেছিল, বড়োয়ার যে বিধায়ক তার বাড়িতে যখন তল্লাশি করা হচ্ছিল, সিবিআইয়ের পক্ষ থেকে
প্রথমটা তিনি কিন্তু একেবারে মোবাইল পুকুরে ফেলে দেয়। এরপরে সিবিআই কিন্তু সেই মোবাইল খুঁজতে গিয়ে পুকুরে জল ছেঁচাতে হয়েছিল এবং তারই পরবর্তী ক্ষেত্রে তদন্তকারী সংস্থা তারা কিন্তু শিক্ষা নিয়েছিল এবং সেই শিক্ষা নেওয়ার ফলেই কিন্তু আজকে যখন মোবাইল ফোন ফেলে দিল এবং সঙ্গে সঙ্গে কিন্তু কেন্দ্রীয় বাহিনী যারা ছিলেন তারা এবং ইডি অফিসার তারা কিন্তু সেই মোবাইল ফোন উদ্ধার করতে পেরেছে এবং সেই মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে এমনটাই কিন্তু খবর এবং সেই তথ্য দেখিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ কিছু ব্যবসায়ী সংক্রান্ত লেনদেন সংক্রান্ত কালো টাকা সাদা করার প্রক্রিয়া থেকে শুরু করে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উঠে এসছে বলে এমনটাই ইডি সূত্রে খবর, যদিও এই নিয়েই তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই মুহূর্তে ইডি আধিকারিকের পক্ষ থেকে। বেশ, কলকাতায় ইডি তল্লাশি সকাল থেকে চলছে, রেশন দুর্নীতির তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি, কলকাতার একাধিক জায়গায় ইডির তল্লাশি চলছে। সকালবেলা আমরা যে জায়গার দিকে নজর রেখেছিলাম সেখানে আরো একবার নজর রাখবো। ইএম বাইপাস সংলগ্ন মেট্রোপলিটনেও শঙ্কর ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সেখানে। বিশ্বজিৎ, আমরা যে ছবি দেখতে পেয়েছিলাম সেইখানে দাঁড়িয়ে এই যে শঙ্কর ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি অভিযান যখন তারা চালাতে ঢুকেছিলেন দীর্ঘক্ষণ তুমি আমাদের জানিয়েছিলে তারা বাড়ির ভেতরে প্রবেশ করলেও তারা ফ্ল্যাটটিতে তারা ঢুকতে পারেননি। এক্ষেত্রে একটা প্রশ্ন, এখনো পর্যন্ত কি তারা ঢুকতে পারলেন? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বিশ্বজিতের। আমি মেট্রোপলিটনের দিকে নজর রাখবো পরবর্তীতে, কিন্তু আপাতত নজর রাখবো সল্টলেক সেক্টর 5-এ। সেখানেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান চলছে। কলকাতার 7 জায়গায় সকাল থেকে তল্লাশি অভিযান। শঙ্করাঢ্যের ঘনিষ্ঠের এক অফিসেও হানা হয়েছে, সেখানে তার বাড়ি রয়েছে, তার বাড়িতেও হানা দেওয়া হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। রৌনক রয়েছেন আমাদের সঙ্গে, রৌনকের থেকে জানতে চাইবো। রৌনক, যারা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এসছেন তারা কি ভেতরে প্রবেশ করতে পেরেছেন এখনো পর্যন্ত? দেখো সার্বিক, সকাল 7টা নাগাদ শঙ্করাঢ্যের ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাসের যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু ইডির আধিকারিকরা প্রবেশ করতে পেরেছেন এবং এখনো প্রায় 4 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল তল্লাশি অভিযান চলছে। এবং যে কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনী দেখাচ্ছি তোমাকে যে বাড়ির পেছনের গেট সেখানে মোতায়েন রয়েছে। এবং যখন এই ইডির আধিকারিকরা ভেতরে প্রবেশ করছিলেন তখন এই যে ব্যবসায়ীর যে গাড়ি বাইরে দাঁড়িয়েছিল, এই গাড়ি থেকেই কিন্তু ইডির যারা আধিকারিকরা রয়েছেন বেশ কিছু নথি বার করেন এবং বার করে আবারও তারা বাড়ির ভেতরে প্রবেশ করেন। অর্থাৎ 7 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও তার বাড়িতে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। যদিও বা যেটা আমরা জানতে পাচ্ছি, এই ব্যবসায়ী বিশ্বজিৎ দাস সে কিন্তু বাড়িতে নেই এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে দীর্ঘ বেশ কিছুদিন ধরেই বিশ্বজিৎ দাস কিন্তু বাড়িতে নেই। অর্থাৎ এই যে রেশন বন্টন দুর্নীতি মামলা, এই মামলায় শঙ্কর আঢ্যর নাম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তুমি যেটা বলছিলে কিছুক্ষণ আগে। এবং এই শঙ্কর আঢ্যর ঘনিষ্ঠ বলে বলা হচ্ছে এই বিশ্বজিৎ দাসকে এবং সেই বিষয়কে সামনে রেখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের রৌনক, একটা বিষয় জানতে চাইবো, এই বিশ্বজিৎ দাস যিনি শঙ্কর আঢ্যর ঘনিষ্ঠ বলে পরিচিত, মূলত কিরকম সম্পর্ক ছিল? মানে তার সঙ্গে কি আর্থিক লেনদেনের বিষয়ে যোগাযোগ ছিল শঙ্কর আঢ্যর? কিছু কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, যেটা সূত্র আফাত জানা যাচ্ছে যে যেহেতু শঙ্করাঢ্য বনগাঁ পুরসভার ছিলেন এবং এই বিশ্বজিৎ দাস তিনি কিন্তু বনগাঁরই বাসিন্দা এবং সেক্ষেত্রে একটা সূত্র মিলছে। এবং এই বিশ্বজিৎ দাসের কিন্তু ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা ছিল এবং তুমি জানো যে এই দুর্নীতিতে যে মানি এক্সচেঞ্জ কোম্পানিগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ কালো টাকা সাদা করতে এই কোম্পানিগুলোকেই কিন্তু মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। এই যে এই রেশন বন্টন দুর্নীতি, সেই রেশন বন্টন দুর্নীতিতে প্রায় 20,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে। সেক্ষেত্রে এই 10,000 কোটি টাকা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অভিযোগ উঠছে যে এই মানি এক্সচেঞ্জ কোম্পানিগুলির মধ্য দিয়ে করা হচ্ছে কিনা। সেই ক্ষেত্রে দেখা যায় যে বিশ্বজিৎ দাসের ইম্পোর্ট এক্সপোর্টে ব্যবসা রয়েছে এবং এই যে মানি এক্সচেঞ্জ কোম্পানি, সেই কোম্পানি থাকার কিন্তু একটা কথা রয়েছে। আচ্ছা, বিপুল অঙ্কের অর্থাৎ দুর্নীতির একটা অভিযোগ সামনে আসছে। রৌনক, তুমি যেমনটা বলছিলে, অর্থাৎ বিশ্বজিৎ দাস তার হাত ধরে প্রচুর কালো টাকা সাদা করার একটা অভিযোগ সামনে আসছে। তোমার কাছে থেকে পরেও আমি আপডেট নেব, তবে আপাতত আমি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, তোমার থেকে যেটা জানতে চাইবো, তুমি মেট্রোপলিটনে যে প্রপার্টির সামনে দাঁড়িয়ে রয়েছো, তুমি সকালেও বলছিলে সেটাও বিশ্বজিৎ দাসেরই একটা প্রপার্টি, এবং বিশ্বজিৎ দাসের এই প্রপার্টি অর্থাৎ মেট্রোপলিটনের প্রপার্টি, সেখানে ইডি আধিকারিকরা দীর্ঘক্ষণ বাইরে দাঁড়িয়েছিলেন বা ভেতরে প্রবেশ করলেও ফ্ল্যাটে প্রবেশ করতে পারেননি। এখনো পর্যন্ত কি তারা ফ্ল্যাটে প্রবেশ করতে পারলেন?
না, বিশ্বজিৎ দাসের দুটি প্রপার্টি রয়েছে মেট্রোপলিটনে বি ব্লকেই, দুটি প্রপার্টি, একটা প্লট নাম্বার 131 এবং একটি প্লট নাম্বার 57। এই প্লট নাম্বার 57 যেটি সেই সেক্টর বি অর্থাৎ বি ব্লকের, সেখানে তারা ভেতরে ঢুকতে পেরেছেন। এখানে বিশ্বজিৎ দাসেরই একজন ম্যানেজার তিনি রয়েছেন। তবে আরেকটি যে ফ্ল্যাট 131-এ, যে ফ্ল্যাটের সামনে সকালবেলা প্রথমেই ইডি আধিকারিকরা আসেন এবং সেই ফ্ল্যাটের সিঁড়িতে অনেকক্ষণ তারা বসেছিলেন, কিন্তু সেটা ভাড়ায় দেওয়া আছে এবং সেখানে কারো সন্ধান না পেয়ে অবশেষে তারা এই ফ্ল্যাটে আসেন এবং এই ফ্ল্যাটে বিশ্বজিৎ দাসের একজন ম্যানেজার এসেছেন, তার সঙ্গে তারা কথাবার্তা বলছেন এবং ফ্ল্যাটে তল্লাশি প্রক্রিয়া শুরু করেছেন। প্রায় 3 ঘন্টা কার্যত ইডি আধিকারিকরা ঠিকানা খুঁজতে এবং তারপর সেই লোকজন অর্থাৎ তার যে এই ফ্ল্যাটের কার আন্ডারে দেওয়া আছে সেই সমস্ত খোঁজখবর নিতেই সময় চলে যায়। মাত্র কিছুক্ষণ আগে সেই ম্যানেজার তিনি এসছেন এবং এখানে তার সঙ্গে কথাবার্তা বলে এবং তারপর সেই আধিকারিকরা সেই ফ্ল্যাটে অর্থাৎ এই 57 প্লট 57-র যে 3rd ফ্লোরে তার ফ্ল্যাট রয়েছে এই বহুতলের, সেই 57 নম্বর প্লটের 3rd ফ্লোরের ফ্ল্যাটে অবশেষে ইডি আধিকারিকরা পৌঁছেছেন এবং সেখানে তারা তল্লাশি করেছে। মূলত বিশ্বজিৎ দাস যে ব্যবসার সঙ্গে যুক্ত, যে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা, যেটি শঙ্কর আড্ডের ঘনিষ্ঠ এবং সূত্রে শঙ্কর আড্ডের আত্মীয়ও শোনা যাচ্ছে, এবং এই যে ব্যবসায়িক সম্পর্ক এবং আত্মীয়তা, এই সূত্রে এরও একই ধরনের যে ব্যবসা অর্থাৎ শঙ্কর আড্ডের মতন এরও ফরেন এক্সচেঞ্জ, মানি এক্সচেঞ্জ তার ব্যবসা রয়েছে এবং এই ফরেন মানি এক্সচেঞ্জের মাধ্যমে টাকা কোথায় যেত, বাংলাদেশে যেত, দুবাইয়ে যেত, আর কোন কোন দেশে যেত, এবং এই রেশন বন্টন দুর্নীতির হাজার হাজার কোটি কালো টাকা, সেই টাকার কতটা এই কোম্পানির মাধ্যমে বিপুল অঙ্কের দুর্নীতি, বিশ্বজিৎ যেমন বলছে বিপুল অঙ্কের দুর্নীতি এই ব্যবসায়ীদের মাধ্যম দিয়ে হয়েছে। আরো ব্যবসায়ীদের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানার খবর শোনা যাচ্ছে। রেশন দুর্নীতি তদন্তে ইডির তল্লাশি এবার নিউ আলিপুরেও। যেমনটা জানাচ্ছিলাম, মোট 7 জায়গায় কলকাতায় তল্লাশি অভিযান চলছে, তার মধ্যে নিউ আলিপুরেও জি ব্লকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি চলছে। আমাদের প্রতিনিধি সমীর মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। সমীর, জানতে চাইবো এই জায়গায় নিউ আলিপুরের এই প্রপার্টি যেখানে ইডি আধিকারিকরা হানা দিয়েছেন, সেই জায়গায় কে থাকতেন এবং কেন সেখানে হানা? দেখো সন্দীপ, এই 397 যে নিউ আলিপুর জি ব্লকে সুনীল রাহান নামে বাড়িতে ইডি রেড করে চলছে। বাড়ির বাইরেও কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং সকাল থেকে যে সকাল না হতে হতেই সকাল থেকে রেড করছে। এই সুনীল রাহানির বাড়ির সামনে যে এসছে, এবার সুনীল রাহানির সম্বন্ধে এখনো পর্যন্ত জানা যায়নি। ফ্ল্যাটের দোতলায় যে ওয়ার্ল্ড টাওয়ার আছে দেখিয়ে সেই তার উপরেই তল্লাশি চলছে এবং বাইরে নিউ আলিপুর থানার পুলিশ রয়েছে এবং এখনো পর্যন্ত সেই সকাল থেকে তল্লাশি চলছে এবং এই যে সুনীল রাহানের যে বাড়ি, সেই বাড়ির ওপরেই তল্লাশি চলছে এবং কেন, মানে কি বিষয় সে এখনো জানা যায়নি। উনি পরে বলবে এবং যারা আছে তারা এখনো কিছু বলতে চাইছে না এবং ভেতরে ঢুকতেও দিচ্ছে না। বাইরে নিউ আলিপুর থানা রয়েছে আর ভেতরে কেন্দ্রীয় বাহিনী আছে এখনো পর্যন্ত। বেশ।